দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে যুদ্ধ নয় শান্তি। মূলত ভারত পাকিস্তান ইস্যুতে আজকে আমরা কথা বলতে চাই। এভাবে শুরু করি যে পেহেলগাম হামলায় পাল্টাপাল্টি দোষারোপে ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। পাকিস্তানি গণমাধ্যমে হামলার সঙ্গে জড়িত এমন অভিযোগের পর এবার এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত লস্করি তৈবার পাশাপাশি গোয়েন্দা সংস্থা আইএসআইকে দায়ী করছে নয়াদিল্লি। এর মধ্যেই জম্মু কাশ্মীর সহ ভারতের প্রতিটি ইঞ্চি থেকে সন্ত্রাসবাদ নির্মূলের ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাল্টা ঘোষণায় ভারত পাকিস্তান বলা যায় যুদ্ধের দ্বারপ্রান্তে। পাকিস্তান আক্রান্ত হলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন প্রয়োজন হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। তাহলে কি পারমাণবিক শক্তিধর দুই দেশের যুদ্ধ অবশ্যম্ভাবী? যুদ্ধ বাঁধলে কেমন প্রভাব পড়বে দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে বাংলাদেশে? মোটামুটি এসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দুজন অতিথি, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আমসা আমিন, কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক, আছেন অধ্যাপক ফজলুল হালিম রানা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আমি একটু যেতে চাই মেজর জেনারেল আমসা আমিন আপনার কাছে। সেটি হচ্ছে আমরা সবাই জানি যে 22 এপ্রিল আপনার কাশ্মীরের পেহেলগামে যে ঘটনাটা ঘটেছে সেখানে প্রায় 26 জনকে প্রাণ দিতে হয়েছে। এখন এই ঘটনায় সরাসরি ভারত দায়ী করছে পাকিস্তানকে, এবং দুই দেশের মধ্যে ওই ঘটনার পর থেকে এই সীমান্তে প্রতিদিন গোলাগুলি হচ্ছে। একটা যুদ্ধ অবস্থা। এর মধ্যে তো নানা রকম হুমকি, পাল্টা হুমকি চলছেই। পরিস্থিতি আসলে এই মুহূর্তে কোন দিকে যাচ্ছে? প্রথমে ধন্যবাদ জানাই আমাকে আপনার এই অনুষ্ঠানে জি আমন্ত্রণ জানানোর জন্য। বিষয়টা আসলে খুবই সহজ নয় এবং গুরুতর। আচ্ছা, প্রেক্ষিতটা আগে বিবেচনা করতে হবে যে কোন দিকে যেতে পারে সেটা বিবেচনা করার আগে। প্রেক্ষিতে আমরা সবাই জানি যে ঐতিহাসিকভাবে জি ভারত পাকিস্তানের সম্পর্কটা চরম বৈরী ভাবাপন্ন। শুধু বৈরী ভাবাপন্ন নয়, তারা বিভিন্ন সময় সংঘাতে লিপ্ত হয়েছে। আচ্ছা, যুদ্ধ করেছে, বড় বড় যুদ্ধ করেছে। একেবারে বলা যায় স্বাধীনতার পর থেকেই, অর্থাৎ পার্টিশনের পর থেকেই, মানে তারা 4 বার যুদ্ধ জড়িয়েছে। হ্যাঁ, এই কাশ্মীর নিয়েই। কাশ্মীর কিন্তু সবচেয়ে বড় ইস্যু এবং এটা অত্যন্ত সেন্সিটিভ একটা ইস্যু। সমস্যা হলো, মূল সমস্যা যদি যেতে হয় তাহলে বলবো দুই দেশই, ভারত এবং পাকিস্তান, এমন কিছু ন্যারেটিভ তৈরি করেছে তাদের জনগণের জন্য যে কাশ্মীর ছাড়া ভারত অর্থহীন হয়ে পড়বে, আর পাকিস্তানেরও তাই। এবং পাকিস্তানের যে বর্তমান সেনাপ্রধান আসিম, উনি তো আরও কড়া ভাষায় বলেছেন এটা তাদের জুগুলার ভেইন। জুগুলার ভেইন মানে এই ভেইনটা বন্ধ হয়ে গেলে আপনার মাথার কাজ করবে না, ইউ উইল বি অ্যাকচুয়ালি ব্রেইন ডেড। এরকম কঠিন ভাষা ইউজ করেছে, সুতরাং তারা কেউ ছাড়তে পারে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম পাকিস্তান বিমান বাহিনীর যিনি প্রধান, তিনি F-16 উড়িয়ে মোটামুটি জনগণকে বুস্ট আপ করার চেষ্টা করছে। কিন্তু ঐতিহাসিকভাবে মনোভাব এমন তৈরি করা হয়েছে যে দুই দেশের দুটো সমাজ, এক তো হিন্দু মুসলমান একটা সমস্যা আছে, আবার এই যুদ্ধাংদেহী ন্যারেটিভগুলো তৈরি করে তারা পরিবেশটা খুব ঘোলাটে করেছে। এটা মোটেই কাম্য নয়। আমি একজন দক্ষিণ এশিয়ার দায়িত্বশীল নাগরিক হিসেবে বলবো, দক্ষিণ এশিয়া আমাদের ভাগ্য জড়িত। ভারত, পাকিস্তান, বাংলাদেশ আমাদের ভবিষ্যৎ গভীরভাবে জড়িত। আচ্ছা, এবং আমরা যদি শান্তিপূর্ণ একটা পরিবেশ এই অঞ্চলে সৃষ্টি করতে না পারি তাহলে সবাই সাফার করব। এটা প্রেক্ষিত বললাম। যুদ্ধের ব্যাপারে আসি, যে অতীতের কথা বাদই দিলাম, আমরা জানি দুটো দেশই পারমাণবিক শক্তি এবং অ্যাটমিক ওয়ারফেয়ারের জন্য যে ওয়ারহেড লাগে, এটাতে দুটো দেশে কিন্তু প্রায় সমান সমান। এই 8-10টা ওয়ারহেড কম বেশি হতে পারে। আচ্ছা, একটা মনে হয় 180, ভারতের 180 আর পাকিস্তানের 170, যেটা আমি এনডিটিভির রিপোর্টে দেখলাম। তো
তো এই যে পারমাণবিক শক্তি, আমি বলবো যে 45 সালের পর থেকে অনেক দেশে অনেক যুদ্ধ হয়েছে। এই পারমাণবিক শক্তিটা একটা বলা যায় শক্তিশালী ডেটারেন্স পাওয়ার, যেটা অনেকে বলেন হয়তো নিবারণ শক্তি। মানে এই পারমাণবিক যুদ্ধের ভয়ে শেষ পর্যন্ত কেউ কিন্তু আর ওই পারমাণবিক বোমাটার বোতামটা টেপে না। কিন্তু এবারে একটু আমি বলবো দুশ্চিন্তার কারণ হলো যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামরিক নেতাদের হাতে দায়িত্ব ছেড়ে দিয়েছেন 3 দিন আগে। তিনি তাদের সভায়, যেখানে প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন এবং তাদের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান তিনিও ছিলেন, 3 বাহিনী প্রধান ছিলেন এবং ওদের চিফ অফ ডিফেন্স স্টাফ আরেকজন সিনিয়র জেনারেল, সব বাহিনীর প্রধান তিনিও ছিলেন। সেখানে আমি শুনেছি এই টিভি চ্যানেলের নিউজেই যে প্রধানমন্ত্রী মোদী বলছেন যে আমি দায়িত্ব আপনাদের হাতে দিচ্ছি, আপনাদের এই সমাধানের জন্য যা নিতে হয় করতে পারেন। এইটা আমি বলবো যে মানে এটা যৌক্তিক, কতটা যৌক্তিক হলো দায়িত্ব ছেড়ে দেয়া? না, এটা মোটেই যৌক্তিক নয়। আচ্ছা। এবং এই একজন দায়িত্বশীল প্রধানমন্ত্রী এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রধানমন্ত্রী, দীর্ঘদিনের রাজনীতিবিদ, ওনার তো জানার কথা যে যুদ্ধ শুরু করার দায়িত্ব কিন্তু সরকারের, এবং শুধু ক্যাবিনেট নয়, ওয়ার কাউন্সিল করা হয়, বিভিন্ন দিক তাদের ভাবতে হয়। আন্তর্জাতিক বের হয়ে আসা তো কঠিন। হ্যাঁ, কিন্তু এই যে একটা উনি দিয়ে দিয়েছেন, এতে হয় কি কোনো জেনারেল, একটা কথা আছে আমরা জানেন কিনা নিশ্চয়ই, আপনাদের ইন্টারন্যাশনাল রিলেশনতে জানবেন, বলা হয় যে ওয়ার ইজ টু সিরিয়াস এ ম্যাটার টু লেফট অ্যালোন টু দি জেনারেলস। কি বলেন? আচ্ছা, যদি আমরা যুদ্ধটা চালাই, জেনারেলরা যুদ্ধটা চালায়, জেনারেল স্ট্র্যাটেজি ঠিক করে, ট্যাকটিক্স ঠিক করে, কিন্তু যুদ্ধ শুরু করা হবে কিনা সেই দায়িত্ব রাজনীতিবিদদের, রাষ্ট্র পরিচালকদের, উনি জানেন। আমি অবাক হয়ে গেছি এই ধরনের কথা উনি কী করে বলে। এখন যদি কথার কথা হয়ে থাকে, রেটরিক হয়ে থাকে, সেটা অন্য বিষয়, কিন্তু এই ধরনের রেটরিক দেওয়া উচিত নয়। আচ্ছা, ওইদিকে পাকিস্তান তো সামরিক শাসিত দেশ, ওনার যে চিফ যে কথাটা বলেছেন জুগুলার ভেইন, এবং এটা তাদের এমন একটা বিষয় যে এটা না থাকলে যেন পাকিস্তান ধ্বংস হয়ে যাবে, এটাও একটা বলবো দায়িত্বহীন একটা ন্যারেটিভ। এই প্রেক্ষিতে ভয় করার অনেক কারণ আছে যে ভারত পাকিস্তানের ঐতিহাসিক দ্বন্দ্বটা, আমি তো মনে করি, যেহেতু আমার জন্ম ভারত থাকতেই, তারপরে কর্মজীবন হয়েছে পাকিস্তানে এবং বাংলাদেশে। আচ্ছা, বলা যায় আমি এই সাবকন্টিনেন্টাল একজন সোলজার। আচ্ছা, আমরা সবই দেখেছি। এখানে আমি বলবো যে এতদিনেও এই 80 বছরের মধ্যেও আমাদের দেশের রাজনৈতিক নেতৃত্ব দুটো দেশেরই, আমাদেরও 3টা দেশেই বলতে হবে, এমন দায়িত্বশীল পর্যায়ে যায় নাই যেখানে প্রয়োজন হয় যে এই ধরনের কনফ্লিক্ট জোনে দায়িত্বশীল, অত্যন্ত মেধাবী ও প্রজ্ঞাসম্পন্ন এবং একটা শান্তির সৃষ্টি করব পরিবেশ, দ্বন্দ্ব দূর করব, এমন মনোভাব সম্পন্ন নেতৃত্ব দরকার। সেটা নাই, এইখানেই ভয়টা। আচ্ছা, যুদ্ধটা চলছে, এটা বলে শেষ করি যে এই যুদ্ধটা যেটা হচ্ছে, এটা ছোট ছোট যুদ্ধ, এগুলো হয় স্কারমিশ আমরা বলি, সীমান্তে দুই পক্ষ গোলাগুলি করে, সিজফায়ার হয়ে যাওয়ার পরেও গোলাগুলি করে, এইটা বড় চিন্তার বিষয় নয়। এগুলো হবেই, দুই পক্ষ যখন একেবারে সামনাসামনি দাঁড়ায়। চিন্তার বিষয় কোনটা আমরা সেটা এসে জানবো। আমরা একটু কথা বলি, তারপরে কেন চিন্তার বিষয়, কোনটা চিন্তার বিষয়, এটা কেন চিন্তার বিষয় নয় সে বিষয়ে আপনি বলবেন। আমি একটু যেতে চাই অধ্যাপক ফজলুল হালিম রানা আপনার কাছে। সেটি হচ্ছে যে যেমনটি বলছিলেন মেজর জেনারেল আমসা আমিন, যে চরম ভাবাপন্ন দুটি দেশ, এবং এই কাশ্মীরকে কেন্দ্র করেই 4টা যুদ্ধের মধ্যে 3টাই হয়েছে কাশ্মীরকে কেন্দ্র করে। ভারত মনে করে যে কাশ্মীর ছাড়া তার চলবে না, পাকিস্তান মনে করে কাশ্মীর ছাড়া তার চলবে না। এখন আসলে এই কাশ্মীরবাসী কী চায় সেটা আমরা জানি, কিন্তু এইখান থেকে দ্বন্দ্বটা কেন শুরু হয়, যদি একটু আপনি প্রেক্ষিতটা বলেন।
আচ্ছা, খুবই মজার প্রশ্ন। সেটা হচ্ছে যে আপনি যদি আমাকে কেন শুরু এই দ্বন্দ্বের সেটা জানতে হলে আমাকে একটু ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। আমি আপনার সাথে একমত যে দুই পক্ষই মনে করে যে কাশ্মীর তাদের, অর্থাৎ এখন সেটা জম্মু কাশ্মীর লাদাখ অর্থাৎ ভারত শাসিত যেটা অঞ্চল, কিংবা গিলগিত বালতিস্তান, তারপরে আজাদ কাশ্মীর অর্থাৎ চীনের পাকিস্তানের শাসিত যে অংশ, আবার চীনের যেটা রয়েছে আকসাই চীন, এবং পরবর্তীতে পাকিস্তানের এক প্রেসিডেন্ট উপহার দিয়েছিলেন যতটুকু আর কি, জি, ট্রান্স কারাকোরাম ট্র্যাক্ট, আচ্ছা, যতটুকু। এখন এই চীনের এইটুকু বাদ দিলে, অর্থাৎ পাকিস্তান এবং ইন্ডিয়া তারা উভয় পক্ষই মনে করেন যে এই ভূমির মালিক মূলত তারা। কিন্তু ইতিহাস আসলে যেটা বলে সেটা হচ্ছে, আমরা যতটুকু একাডেমিকভাবে খুঁজলে পাই যেটা আর কি, সেটা আপনি যদি বায়াসনেস রেখে বলেন, নিরপেক্ষভাবে বলেন, তাহলে আসলে এইটার আমি তিনটা যুগে ভাগ করতে পারি। একটা ধরুন আপনি প্রাচীন যুগ, তারপরে আপনি বলতে পারেন মধ্যযুগ, এরপরে আমরা আসতে পারি যে ডোগরা রাজত্ব এবং ইংরেজদের এক ধরনের কনস্পিরেসি, এবং আধুনিক সময়। তো এই প্রাচীন যুগ যেটা, সেটা আসলে জানা যায় যেটা প্রথমত সংস্কৃত ভাষায়, অর্থাৎ আপনার এক ধরনের প্রার্থনা গাথা রচিত হতো, এবং সেইটা কেশব মুনির, বৈদিক ঋষি একজন। তো উনি মূলত এই কাশ্মীরে যখন এখানে হাওর বাওর কিংবা হচ্ছে গিয়ে জল অধ্যুষিত এলাকা ছিল, তখন তিনি এক ধরনের প্রার্থনা করতেন যাতে এটা থেকে মুক্তি পায়, অর্থাৎ ঈশ্বর যাতে এখান থেকে মুক্তি দেয় জনগণকে। তো ওই কেশব মুনিরের এই যে আপনার প্রার্থনা গাথা, সেটাকে কেন্দ্র করেই এর নাম কিন্তু কাশ্মীর। যদিও পরবর্তীতে আপনার কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না দাবি করেছেন যে না, এটা পাকিস্তানের স্পেলিংয়ে যেহেতু কে রয়েছে, কাজে এই কাশ্মীর তাদের, সেটা একটা অন্য বিতর্ক। বাট ইতিহাস যেটা বলে, এবং ওই কেশব মুনির বেসিক্যালি আপনার সংস্কৃত যে 6 সূক্ত রয়েছে, তার 6 সূক্তের একক রচয়িতা এবং 4 সূক্তের উনি সহকারী রচয়িতা। কাজেই এই প্রেক্ষিত আমাদেরকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। এবং এরপরে আমরা কিন্তু দেখতে পাই যে এই মধ্যযুগে এসে, অর্থাৎ আপনার হিন্দু, বৌদ্ধ, মুসলমান, এরা তিনজনই কিন্তু আপনার পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, কিংবা চীনের সেই কাশ্মীর বলেন, পুরো কাশ্মীরকেই শাসন করেছে। এবং এটা 800 শতাব্দী থেকে আমরা ধরতে পারি যে 1200 শতাব্দী পর্যন্ত তারা এটা শাসন করেছে। এবং এটা আপনি পাবেন একাডেমিক রেফারেন্স হিসাবে আপনি কালহনের রাস্তারাঙ্গিনীতে, অর্থাৎ বিস্তর বর্ণনা, ইভেন মহাভারতেও এক পর্যায়ে এটার বর্ণনা রয়েছে। কিন্তু যখন মুসলমানরা এটা অধিগ্রহণ করে কিংবা শাসন ক্ষমতা গ্রহণ করে, অর্থাৎ সেটা হচ্ছে 1339-এর দিকে, মীর কাসিম, অর্থাৎ শাহ মীর কাসিম, এই মীর কাসিম আবার সেই মীর কাসিম না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এই শাহ মীর কাসিম যখন দখল করেন, তারপরে দেখা যায় যে দীর্ঘদিন তার সময় শাসন ছিল, মুসলমানদের অধীনেই ছিল। এবং এরপরে কিন্তু একটা পর্যায়ে তার কাছ থেকে সম্রাট আকবর, যার কথা আমরা জানি, যে তিনি এটাকে নিয়ে নেন। অর্থাৎ আমরা ওই সময়ে অধিগ্রহণ শব্দ চয়ন করবেন নাকি আপনি দখল বলবেন, সেটা ইতিহাস বিবেচনা করবে। রাইট, সেটা আমি ইতিহাসের উপর ছেড়ে দিচ্ছি। তবে আকবর যখন এটা অধিগ্রহণ করেন, তখন কিন্তু এখানে বেশ কিছু কাজ হয়, যে কারণে আজকে আমরা কাশ্মীরকে ভূস্বর্গ বলি, কিংবা এত নান্দনিক, তার সৌন্দর্যের প্রতি মানুষের যে আবেগ, যে নিবেদন, টুরিস্টদের বিশেষ করে, এই জায়গাটা কিন্তু মূলত আকবরের সময় করা। অর্থাৎ এখন যে বিখ্যাত যে জায়গাগুলো রয়েছে, ডাল লেক, তারপরে হচ্ছে আপনার শালিমার গার্ডেন, কিংবা হচ্ছে আমরা আরও জানি যে নিশিতবাগ, এগুলো কিন্তু তার করা। এবং যে কারণেই পরে সম্রাট জাহাঙ্গীর কিন্তু বলেছিলেন এই কাশ্মীরকে ভূস্বর্গ, যেটা ইতিহাসে রয়েছে। এরপরে এখান থেকে দেখেন এই শাসন ক্ষমতা কিন্তু আস্তে করে আমাদের সেপারেট হয়ে যাচ্ছে, অর্থাৎ মুসলমানদের কাছ থেকে আবার মুসলমানদেরই যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু যেটা বলি যে আমরা মুঘলদের, মৌর্যদের, এবং এবারে কিন্তু আফগানদের কাছে চলে যাচ্ছে। অর্থাৎ আফগান শাসক 1752 সালে দুরানি শাসক আহমদ শাহ দুরানি, অনেকেই নাম শুনেছেন, তো তিনি কিন্তু এটা মূলত দখল করেন। দখল করার পরে দীর্ঘদিন তিনি শাসন করেন, এবং তিনি শাসন করার পরে একটা পর্যায়ে, আমি সংক্ষেপে বলি, এরপরে যেহেতু শিখদেরও এখানে একটা শাসন রয়েছে, অর্থাৎ এরপরে 1819-এ এসে শিখ সম্রাট রঞ্জিত সিং এটা স্রেফ দখল করে নেন। এবং এই দখল করার পরে যখন দেখা গেল যে এক ধরনের, এর মধ্যে কিন্তু টাইম ফ্রেমটাও আপনাকে খেয়াল করতে হবে, যে সময়টাও কিন্তু 1947-এর কাছাকাছি চলে আসলো। মানে এই যে দখল অধিগ্রহণ যেটাই বলেন না কেন, 1947 এসে আর কি হলো, ওই সময় এসে
ওই সময় এসে যেটা হলো যে তখন ডোগরা রাজত্ব ছিল, অর্থাৎ এই যে আপনার যাদের আমরা বললাম যে শিখ সম্রাটরা দখল করে এটাকে শাসন করতেন, ঠিক সেই সময় মূলত ব্রিটিশরা এটাকে রাজাকে পরাস্ত করে, শিখ রাজাকে, তারা এটা যুদ্ধে জয়ী হন এবং তারা একটা চুক্তি বা ট্রিটি করেন, যেটা হচ্ছে ট্রিটি অমৃতসর করে, এবং এক পর্যায়ে গিয়ে এটা কিন্তু ৭৫ লক্ষ রুপিতে বিক্রি করে দেওয়া হয়। অর্থাৎ এইটা কিন্তু তখন খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে আপনি ব্রিটিশরাও কিন্তু ভূমি বা ল্যান্ড টাকার বিনিময়ে তখন বিক্রি করেছে। বিক্রি করার পরে যেটা হলো, এরপরে আপনার কথায় আমি আসি যে 1947, এর আগে আমাকে সংক্ষেপ করতে হবে কারণ হচ্ছে এর মধ্যে আরও ঘটনা আছে। ওখানকার মুসলিম অধ্যুষিত শেখ আবদুল্লাহ, তিনি হচ্ছে গিয়ে প্রথম আপনার লিবারেশন মুভমেন্ট শুরু করেন এবং হিন্দুদের অর্থাৎ শিখদের কিংবা আফগানদের শাসনামলের সময় ওইখানে মানুষকে সাপ্রেস করা হতো, অর্থাৎ অসম্ভব রকম মুসলিমরা ওখানে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। তো যে কারণে তারা এখানে কিন্তু একটা ফ্রন্ট গঠন করে ফেলেন এবং সেই ফ্রন্ট হয় এবং এরই মধ্যে ব্রিটিশরা স্বাধীনতা অর্থাৎ ভারতবর্ষ ছেড়ে দিয়ে চলে যাওয়ার যে প্রেক্ষিত সেটা তৈরি হয়, যার ফলে 1947 এসে তখনকার যে রাজা আবার ওদের কাছ থেকে অর্থাৎ শিখ রাজাদের কাছ থেকে কিন্তু হরি সিং এই পুরো সাম্রাজ্যের মালিক হয়ে যান কিংবা রাজত্ব শুরু করেন এবং হরি সিংকে রেখে তারা এখান থেকে চলে যায়। এবং হরি সিংকে যখন রেখে তারা চলে যায় তখন কিন্তু একটা কথা ছিল যেটা আমরা জানি ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন, অর্থাৎ সেখানে কিছু আপনার দেওয়া হয়েছিল যে রাজা যদি চান তাহলে তিনি ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারবেন অথবা তিনি পাকিস্তান কিংবা ইন্ডিয়ার দিকে ঝুঁকে পড়তে পারেন, ইটস আপ টু হিম। বাট যেটা হয়েছে যে 1947-এর দেশভাগের পরে কিন্তু দীর্ঘদিন তিনি এভাবেই ছিলেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে অর্থাৎ 47-এ যখন দেশভাগ হলো, 47-এর অগস্টের ঘটনা আপনার দেশভাগ, কিন্তু অক্টোবরেই কিন্তু হচ্ছে গিয়ে আপনার এই কাশ্মীর যে কাশ্মীরে সেটা হচ্ছে গিয়ে পাকিস্তানের একটা গ্রুপ, অর্থাৎ তারা হচ্ছে ট্রাইবাল গ্রুপ, মুসলিম গ্রুপ, তারা বলা হয়ে থাকে যে তৎকালীন রাষ্ট্রনায়ক পাকিস্তানের তিনি এদেরকে অস্ত্রসহ কাশ্মীরে ঢুকিয়ে দেন এবং দখল করার চেষ্টা করেন এবং ভারতও কিছু অংশ এবং সেই প্রেক্ষিতেই কিন্তু এখানে যুদ্ধ সংগঠিত হয় এবং ওই অক্টোবর থেকে 1948-এর জানুয়ারি পর্যন্ত এই যুদ্ধ চলে। পরে এটা ইউনাইটেড নেশনস একটা নেগোসিয়েশন করেন, নেগোসিয়েশন করে যে ভাগের কথা আমি বললাম যে আপনার একটা ভাগ হচ্ছে ভারত পায়, আর একটা ভাগ জম্মু কাশ্মীর, তারপরে হচ্ছে লাদাখ, আর একটা ভাগ আজাদ কাশ্মীর কিংবা বালতিস্তান, এটা হচ্ছে গিয়ে পাকিস্তান পায়। এবং এই পরিক্রমায় পথ যখন চলতে থাকে তারা একটা পর্যায়ে এসে আমরা দেখলাম যে শুধু ওই 48-এর ওয়ার না, এরপরে আরও কনভেনশনাল ওয়ারই আমি বলবো যে 3টি কনভেনশনাল ওয়ার সংগঠিত হয়। 1965-এ একটা জিব্রাল্টার অ্যাটাক বলতে পারি আমরা, যেটা পাকিস্তান করে, তারপরে আবার কার্গিল আপনার অ্যাটাক হয় এবং যেটা হচ্ছে 3বারই অবশ্য ভারত তাদের ভূমি পুনরুদ্ধার করে। এবং এখন পর্যন্ত দেখা যায় যে তারা দুই পক্ষই কেউই তাদের নিজের জায়গা থেকে একটু বিন্দু বিসর্গ সরে যাননি। এবং এইখানে একটি মজার কথা, এটা আমি প্রায়ই বলি যে এই দেশভাগের আগে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন উইনস্টন চার্চিল, অর্থাৎ 1945 পর্যন্ত, 41 থেকে 45। তো উইনস্টন চার্চিল এই ভারতবাসী অর্থাৎ আমি, আপনি, আমরা সহ পাকিস্তানি কিংবা এখন ইন্ডিয়ান যারা রয়েছেন এই পুরো ভারতবর্ষের মানুষদেরকে নিয়ে তার এক ধরনের প্রফেসি ছিল বা হাইপোথেসিস ছিল এবং সেটা খুবই আপনার দুঃখজনক আমাদের জন্য। তিনি বলেছিলেন যে এই অঞ্চলের মানুষ মূলত যখন তারা ছেড়ে যাচ্ছেন, স্বাধীনতার সম্ভাবনা তৈরি হয়েছে, তিনি যেহেতু 45 পর্যন্ত ছিলেন, তিনি বলছেন যে আমরা একটা বিশাল জনগোষ্ঠীকে ভারতবর্ষের একটা ক্ষুদ্র এবং যারা খুবই ন্যারো এবং হিংস্র জাতিবিদ্বেষ এবং হচ্ছে কি অসম্ভব রকম প্রতিশোধ পরায়ণ একটা গোষ্ঠীর কাছে বিরাট একটা জনগোষ্ঠীকে টোটাল ভারতবর্ষ এবং পাকিস্তানকে নিয়েও তার পার্টিকুলার বক্তব্য ছিল যে পাকিস্তানকে নিয়ে তিনি বলেছিলেন যে এটি একটি আসলে মানে এমন একটি কাল্পনিক রাষ্ট্র উনি ভেবেছেন যেটা হচ্ছে গিয়ে অসম্ভব একটা ব্যাপার, যেটা আসলে একটা সাময়িক চিন্তা এবং এটা মূলত রাষ্ট্র ক্ষমতা কিংবা পরিচালনা করবে সামরিক জান্তারা, একনায়কতন্ত্র এবং এর ভবিষ্যৎ হবে আসলেই এক ধরনের পরাস্ত। এবং ওনাদের এই কথা কিন্তু পরবর্তীতে আমরা ইতিহাস ঘাটলে যেটা পাই, চার্চিলের কথা তো এখন কি মনে হয় এবং এরপরে ওনার কথা কিন্তু আবার হচ্ছে গিয়ে আমাদের নোবেল লরিয়েট রাইটার এবং ভারতীয় বংশোদ্ভূত রাইটার VS নাইপল,
তিনিও কিন্তু একই মত পোষণ করেছেন, যে তিনিও বলেছেন যে এখানকার যে মানুষ বা অর্থাৎ আমরা যারা এখন বিভিন্ন জাতিরাষ্ট্র হয়েছি আমরা, কিন্তু আসলে আমাদের মধ্যে এই ধরনের মানে তিনি বলেছেন এটি একটি অকল্পনীয় চিন্তা, কারণ হচ্ছে আমাদের যে জায়গা, সেই জায়গা থেকে আমাদের যে কিনশিপ, আমাদের যে হেরিডিটি, আমাদের যে কনভেনশনাল মাইন্ডসেট, এই জায়গা থেকে আসলে আমরা কখনোই বের হতে পারি না। রাইট। আমি একটু আমসা আমিন, আমি বিরতির পরে এসে আপনার কাছে আসি, বিরতির পরে এর সাথে রিলেটেড তো। আচ্ছা একটু বলেন বলে ভালো ছোট হয়। করে, সংক্ষেপে ছোট করে একটু বলে দেন। জি, সেটা হচ্ছে প্রফেসর সাহেব তো ব্যাকগ্রাউন্ডে দিয়েছেন, ওখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, এইটাই আমি এই জন্য জি, সময়টা বলুন। নিলাম। সেটা হচ্ছে কাশ্মীর সমস্যা অতীত আর বর্তমানে মাঝখানে যখন এই দেশ ভাগ হলো, জি, যুদ্ধ হলো, বিষয়টা কিন্তু একটা পর্যায়ে চলে গেল জাতিসংঘে, এবং দেশভাগের সময় যে মূল নীতিটা ছিল ব্রিটিশরাই তৈরি করেছে সব কিছু, সেখানে কংগ্রেস এবং মুসলিম লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু দেশ ভাগের মধ্যে যত সমস্যা রেখে গেছে তার মূলে কিন্তু ব্রিটিশ পলিসি এবং তাদের ওই বিভিন্ন রকমের ডিভাইড অ্যান্ড রুল পলিসি। যেটা আমরা জানি যে ব্রিটিশদের পলিসি ডিভাইড অ্যান্ড রুল, সংঘাতপূর্ণ থাক, হ্যাঁ, এই জন্য ওই যত রাজনীতিবিদ আছে চার্চিল সহ এদের কাউকে আমরা বলবো না যে তারা ফেয়ার মাইন্ডেড ছিল। জি, আচ্ছা, এখন আমি কথায় আসি, জাতিসংঘে যাওয়ার আগে যে বিভাজনের যে নীতি ছিল যে মুসলিম মেজরিটি এরিয়াগুলো হবে পাকিস্তান, হিন্দু মেজরিটি এরিয়াগুলো হবে হিন্দুস্তান, এবং মাঝখানে যেটা উনি বললেন এটা ঠিক, যে কোনো কোনো এলাকা ছিল মুসলিম মেজরিটি কিন্তু রুলার ছিল হিন্দু, আবার হিন্দু মেজরিটি রুলার ছিল মুসলিম। এসব কারণেই হয়তো ঝামেলাটা মিটে নাই শেষ সমস্যা পর্যন্ত। কাশ্মীরে এটা একটা সূত্র ছিল, যার জন্যে যুদ্ধ 48 সালের পরে জাতিসংঘের মধ্যে দাঁড়িয়ে গেছে। জি, তখন সিদ্ধান্ত হয়েছিল বিভিন্ন বিবেচনা করে যে একটা প্লেবিসাইটের মাধ্যমে জনগণ ডিসাইড করুক যে তারা কোন দিকে যেতে চায়, এবং জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলও কিন্তু এটা পাস হয়েছিল, একবার না মানে কয়েকবার, কিন্তু প্রত্যেকবার যেহেতু মুসলিম মেজরিটি পাকিস্তান পক্ষে ছিল এই সিকিউরিটি কাউন্সিল রেজলিউশনের, ইন্ডিয়া সবসময় বিপক্ষে ছিল, অর্থাৎ গণতান্ত্রিক ধারাটাকে তারা সেইখানে, যার ফলে এই অবস্থা দাঁড়িয়েছে, যার ফলে যুদ্ধ ভাব চলে যায়। বিরতির পরে এসে বাকি কথা শুনতেছি। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, আশা করি সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই নিয়মিত এখন প্রকাশ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম যুদ্ধ নয় শান্তি। আমি বিরতির পরে এসে আবারও যেতে চাই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আমসা আমিন আপনার কাছে। সেটি হচ্ছে যে ভারত পাকিস্তানের সাম্প্রতিক যে উত্তেজনা, যে অবস্থা এখন যাচ্ছে, সেই জায়গাটায় যুদ্ধ হলে বা যুদ্ধ না হলে যেটাই হোক, যে অবস্থা এখন যাচ্ছে, দক্ষিণ এশিয়ার মধ্যে যদি যুদ্ধ হয়, দক্ষিণ এশিয়ার মধ্যে কি প্রভাব পড়তে পারে? বিশেষ করে চীন কি এখানে একটা ফ্যাক্টর কিনা? মানে চীন অলরেডি দেখলাম ইসলামাবাদের পাশে থাকার কথা বলেছে। হ্যাঁ, জি, চীন অবশ্যই একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, কিন্তু মূলত পাকিস্তান ভারত ফ্যাক্টর, এবং আমরা সাউথ এশিয়ানরা জি, আমাদের স্বার্থটা আগে দেখতে হবে, আঞ্চলিক স্বার্থটা। এখানে ভারত একাই শুধু অঞ্চলে বাস করে না, যদিও তাদের জনসংখ্যা সবচেয়ে বেশি, পাকিস্তান বাস করে, আমরা বাস করি, শ্রীলঙ্কা বাস করে, নেপাল বাস করে, সুতরাং আমাদের সবারই স্বার্থ জড়িত, কারণ যে কোনো সংঘাত আমাদের সবাইকে অ্যাফেক্ট করবে, আমাদের অর্থনীতিকে দুর্বল করে ফেলবে, এবং সাধারণ জনগণ কিন্তু দুরবস্থার মধ্যে পড়বেই। আমি সৈনিক হলেও আমি সম্পূর্ণভাবে সামরিক সমাধানের বিপক্ষে। যে কোনো আন্তর্জাতিক সম্পর্কের যে বড় সমাধান হয়, এগুলো সবচেয়ে ভালো সমাধান হলো কূটনৈতিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে, আচ্ছা, শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক আইনকে মেনে নিয়ে। এখন এইটা আমাদের দক্ষিণ এশিয়া হিসাবে আমাদের এই চাপটা সৃষ্টি করার চেষ্টা করা উচিত। আমরা চাই না ভারত পাকিস্তানের এই যে যুদ্ধটা, সীমান্ত যুদ্ধটা চলছে, এটা আরও বেড়ে যাক, এই একটা আমাদের দৃষ্টিভঙ্গি থাকবে। আমরা শান্তির জন্য, আমরা আন্তর্জাতিক আইন যেন সবাই পালন করে তার জন্য সেই অবস্থা নিয়ে আমাদের চাওয়া না চাওয়া হলো, বাংলাদেশ যদি আজকে একটা শক্তিশালী রাষ্ট্র হতে পারত, আজকে কিন্তু
একটা ভালো প্রভাব আমরা বিস্তার করতে পারতাম। সেই জায়গাটা আমার আসতে চাচ্ছি যে এই যুদ্ধে বাংলাদেশের প্রভাবটা কি, মানে বাংলাদেশ তো আমাদের কোনো আমি কি প্রভাব নাই। চাইলাম না চাইলাম সেটার গুরুত্ব কতটুকু এখন আছে? তো গুরুত্ব নাই, কারণ এখন আমরা নিজেরাই রাজনৈতিকভাবে বলা যায় একটা অশান্ত পরিবেশে আছি, অস্থিরতার মধ্যে আছি, এবং এখানে আমার মনে হয় না যে আমাদের কোনো বড় ভূমিকা থাকবে। তবে আমরা কূটনৈতিকভাবে, যেহেতু আমি দীর্ঘদিন কূটনৈতিক জীবনে যাপন করেছি, অবশ্যই আমাদের সরকার এই শান্তিপূর্ণ সমাধানের কথা বলছেন এবং আরও জোরালোভাবে বলা উচিত। পৃথিবীতে ডিপ্লোম্যাটিক ওয়ার্ল্ডে এইটাই জোরালোভাবে দেওয়া উচিত, আন্তর্জাতিক আইন এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য একটা জনমত সৃষ্টি করা, একটা বিশ্বমত সৃষ্টি করা। জি, আসবো এই আপনার। ভূমিকা আমরা রাখতে পারি। আমি একটু যেতে চাই অধ্যাপক ফজলুল হালিম, সেটি হচ্ছে যে এইবার আমরা দেখলাম যে ধরেন 1960 সালে সিন্ধু নদের যে চুক্তি, পানির চুক্তি, সেটা হলো ভারত পাকিস্তানের মধ্যে। এরপরে 70 সালে হলো সিমলা চুক্তি, এবং 4টা যুদ্ধের মধ্যে কখনোই কিন্তু আপনার ওই সিন্ধু নদের যে পানি চুক্তি সেটা প্রভাবিত হয় না, সেটা ঠিক ছিল। কিন্তু এইবার দেখলাম ভারত সেটা স্থগিত করে দিয়েছে, পানি দেবে না আর কি বিষয়টা এরকম। তারপরে ভিসা প্রসেসিং সেখানে বন্ধ আছে, তাদের আকাশ ব্যবহার করতে দেবে না, নানা রকম। পাকিস্তানও পাল্টা ঘোষণা বলেছে, তারাও সিমলা চুক্তি স্থগিত করেছে এবং বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে। ফলে এইবার কেন সিন্ধু নদটা আসলো? এর আগে 4টা যুদ্ধ হলো কিন্তু সেই জায়গাটায় সিন্ধু নদ ছিল না, কিন্তু এইবার এই কথাটা কিন্তু এসেছে যে অলরেডি ঘোষণা হয়ে গেল। এই জায়গাটা কেন গুরুত্ব এবার? এটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে যুদ্ধের আপনি ধরুন বেশ কয়েকটি ধরন রয়েছে। আচ্ছা। অর্থাৎ আপনি ধরেন লিমিটেড ভার্সন ওয়ার হতে পারে, আপনার যেটা আমরা বলি যে অর্থাৎ যুদ্ধটা কনভেনশনাল বা ট্রেডিশনাল ওয়ার হতে পারে, তারপরে হচ্ছে গিয়ে ওয়ার অনেক সময় হাইব্রিড ওয়ার বা প্রক্সি ওয়ার হতে পারে, কিংবা স্যার যেটা বললেন যে ডিপ্লোমেসি দিয়ে আপনি এটা নেগোশিয়েট করতে পারেন। এই তো এখন এই পর্যায়ে ভারতের যে অবস্থান সেটা তো খুবই এক্সট্রিম একটা অবস্থান। অর্থাৎ তারা তো এই ঘটনার শুরু থেকেই তারা তো মানে চরম বা পরম একটা অবস্থানে রয়েছে, যে কারণে অতীতে যে ওয়ারগুলো হয়েছে, যেগুলোর আমরা রেফারেন্স দিয়েছি যে অতীতে এর আগেও 3টি হয়েছে, কিন্তু তখন সিন্ধুকে নিয়ে ধরনের কথা হয়নি, আপনার যেটা বক্তব্য সেটাই। কারণ এখন এ কারণেই হচ্ছে যে এবারে তাদের যে অবস্থান সেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে তারা একটা চরম বা পরম জায়গায় রয়েছেন। এবং আপনি খেয়াল করে দেখবেন এবার কিন্তু তারা যেটা করেছে এই যুদ্ধ, অর্থাৎ তাদের যে আয়োজন বা যুদ্ধের যেটাকে আমরা বলি দামামা, সেই জায়গায় তারা কিন্তু প্রথমেই অ্যারাবসিতে হচ্ছে গিয়ে তাদের রণতরী, আমরা জানি যে তারা রণতরী পাঠিয়েছেন, সেখানে তারা ট্রায়াল করেছেন, পাল্টা পাকিস্তানও করেছে, এবং সেখান থেকে আবার ইন্ডিয়ার রণতরী কর্ণাঘাটে সে এখন ভিড়ে আছে। সে সবই সত্য, কিন্তু কথা হচ্ছে যে ওই যে বললাম যে মাত্রাটা কি, এবং আমার মনে হচ্ছে যে তারা এবার এক ধরনের ওই ফুল স্কেল ওয়ারই চাচ্ছেন, যে কারণে তারা এরকমটা করছেন। না হলে আপনি দেখুন, এবং খুব সম্ভবত তাদের এবারে আরও একটা যে ইয়ে হতে পারে, যেমন ধরুন যুদ্ধ সংগঠিত হলে কিন্তু আমরা দেখি যে কয়টা ফ্রন্টে যুদ্ধ হচ্ছে, সেটাও কিন্তু একটা ইস্যু। এখন কাশ্মীরে এই মুহূর্তে তাদের দুই পক্ষেরই অর্থাৎ এলওসিতে থাকার কথা, লাইন অফ আপনার যেটাকে আমরা বলতে পারি কন্ট্রোল, তো সেখানে থাকার কথা, কিন্তু তারা কিন্তু সেখানে নেই। অর্থাৎ পাকিস্তানের কে ঘায়েল করার জন্য ইতিমধ্যে সে নৌপথ বেছে নিয়েছে। আবার স্থলপথের কথা যদি আপনি চিন্তা করেন, 1250-এরও বেশি হচ্ছে গিয়ে কিলোমিটার বর্ডার রয়েছে তার আফগানিস্তানের সাথে পাকিস্তানের। তো আফগানিস্তানে গিয়েও কিন্তু ভারতের কূটনীতিকরা সেখানে কিন্তু এই ঘটনার পরে বৈঠক করে আসছেন, অর্থাৎ তাদের সাথে তাদের এক ধরনের এখন উষ্ণ সম্পর্ক রয়েছে। অর্থাৎ তারা চাচ্ছেন সেই ফ্রন্টেও হয়তো তাদেরকে টার্গেট করছেন, আবার যেটা বললাম যে আপনার নৌপথেও টার্গেট করছেন। এবং নৌপথে করতে গিয়ে এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, সেটি হচ্ছে যে আপনি নৌপথে করতে গিয়ে যেটা তারা করছেন সেটা হচ্ছে গিয়ে দেখা যায় যে চীনকেও কিন্তু তারা আলটিমেটলি এক ধরনের ব্যারিকেড তৈরি করা কিংবা এক ধরনের জানান দেওয়া, যেহেতু চীন ইতিমধ্যেই পাকিস্তানের পক্ষে অবস্থান ঘোষণা দিয়েছে। কিভাবে? সেটা হচ্ছে যে তারা কিন্তু আন্দামান এবং তাদের নিকোবর যে দ্বীপপুঞ্জ রয়েছে এবং সেখানকার যে পুরো আমাদের তার যে স্থল সীমা তা থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে, কিন্তু সেখানে কিন্তু তার রণতরী এখন উপস্থিত এবং সে কিন্তু সেখানে ট্রায়াল দিচ্ছে। অর্থাৎ এখন চীন যেহেতু তার যে ব্যবসা বাণিজ্য কিংবা তার ট্রেডের 70% আপনার পরিচালিত হয় মালাক্কা প্রণালী দিয়ে। এখন মালাক্কা প্রণালী কিভাবে চীন আসে? ধরুন সাংহাই সমুদ্র বন্দর থেকে সে প্রথমে বের হয়ে তাকে সাউথ চায়না সি থেকে হয়ে তাকে ঢুকতে হয় মালাক্কা প্রণালী। মালাক্কা
প্রণালী থেকে তাকে আসতে হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এটাকে ওভারকাম করে সে বে অফ বেঙ্গলের পরে সে ইন্ডিয়ান সি কিংবা হচ্ছে গিয়ে আপনার আরব সিতে যাবে। এখন মাঝখানে কিন্তু সে একটা বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করে বসে আছে, এবং চায়না যে বসে আছে সেটা না, চায়নাও তাদের মতো করে তারা ইন্ডিয়া মানে পাকিস্তানকে যতভাবে প্যাট্রোনাইজ করা যায় তারা সে চেষ্টা করছে। কিন্তু আমি এইটা বললাম এজন্য, এবং খেয়াল করে দেখবেন যে এই পুরো পথটা জুড়ে যদি তারা কোনোভাবে, অর্থাৎ যুদ্ধ যদি সার্বিকভাবে এরকমের হয় যে বড় পরিসরে, এবং পৃথিবীতে যে সুপার পাওয়ারগুলো রয়েছে তারা, আমরা তো দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দুটো ব্লকে ভাগ হয়ে গিয়েছে, অর্থাৎ ধরুন পাকিস্তানের পক্ষে চীন রয়েছে, তুর্কি রয়েছে, কিংবা ইরান রয়েছে, আবার এপাশে আপনি দেখেন ইন্ডিয়ার সাথে আমেরিকা রয়েছে, তারপর ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে, ফ্রান্স রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে। এবং এইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই পুরো বিষয়টা কিন্তু কোয়াডের উপরেও নির্ভর করে, অর্থাৎ আমাদের এখানকার যে এই পুরো মানে সমুদ্র, এবং এই সমুদ্রকে কেন্দ্র করে আপনার 1897 সালে মার্কিন আপনার অ্যাডমিরাল নৌবাহিনীর তিনি আলফ্রেড থেয়ার তিনি কিন্তু একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে পুরো এশিয়াকে তারাই নিয়ন্ত্রণ করবে যারা হচ্ছে গিয়ে এই আমাদের যে জল সীমাটুকু রয়েছে, অর্থাৎ বে অফ বেঙ্গল কিংবা আপনার ইন্ডিয়ান ওশান, এটাকে যারা নিয়ন্ত্রণ করতে পারবে তারাই হচ্ছে গিয়ে এশিয়ার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে, এবং মোটা দাগে এর উপরে বিশ্ব পরিস্থিতি একসময় ব্যবসা বাণিজ্য কিংবা ওয়ার এর উপরে ডিপেন্ড করবে। এখন চিন্তা করে দেখেন, তিনি কিন্তু বলেছেন এটা 1897-তে। বে অফ বেঙ্গল তাহলে খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আজকে কিন্তু সেই বাস্তবতা সেটা সত্য। এবং কেন গুরুত্বপূর্ণ, আপনি তো এর উপর দিয়ে আপনি ধরুন অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, সাউথ আফ্রিকা, এই তিনটি দেশ যে পরিমাণ কয়লা এক্সপোর্ট করে, এই পুরো কয়লা কিন্তু আপনি যাচ্ছে জাপানে, যাচ্ছে সাউথ কোরিয়াতে, যাচ্ছে চীনে। কাজেই এইটা তো এই মালাক্কা প্রণালী হয়ে যেতে হচ্ছে, এবং এই ওশান ব্যবহার করতে হচ্ছে, অর্থাৎ বে অফ বেঙ্গল বলেন, আপনার আরব সি বলেন, অর্থনৈতিক বাণিজ্যিক এবং রাজনৈতিক ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে, এটা তো বোঝাই যাচ্ছে। অবশ্যই। এখন আপনার যে প্রশ্ন যে কেন এবার সিন্ধুকে তারা প্রাসঙ্গিক করে, তারা এটাকে, আমার ধারণা যে ইন্ডিয়া যেমন হচ্ছে গিয়ে রাষ্ট্র হিসাবে, কিংবা ইন্ডিয়া যারা এখন ক্ষমতায় রয়েছেন, বিজেপি সরকার কিংবা বহুল আলোচিত প্রধানমন্ত্রী বা বিতর্কিত যেভাবেই বলেন না কেন নরেন্দ্র মোদী, এবং খুব সারপ্রাইজিং সেখানকার জনগণ, এবং জনগণও যে যুদ্ধ চাইতে পারে এটা ইন্ডিয়ার মানুষকে না দেখলে আপনি বুঝবেন না। অদ্ভুত একটা ব্যাপার, যেখানে মানুষ চাচ্ছে, যেমন ধরুন বাংলাদেশে আমরা যারা সাধারণ মানুষ, আমরা চাচ্ছি পিস, চাচ্ছি অবশ্যই আমরা শান্তি চাচ্ছি, সেখানকার কিন্তু সেখানকার মানুষ এখন প্রতিদিন অপেক্ষায় আছে যে কখন ইন্ডিয়া অ্যাটাক করবে পাকিস্তান। চার্চিল যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটাই কি প্রমাণ করে? দিনক্ষণ ঘোষণা মানে অপেক্ষায় আছে তারা। চার্চিল না শুধু, এর বাইরে আরো অনেক কথা আছে। সেটা হচ্ছে যে ধরুন এরা আপনার ওই ধরনের যে মানসিকতা, শুধু চার্চিল কিংবা বিএস নাইপলকে আমি রেফারেন্স দিব না, এর বাইরেও রেফারেন্স আছে। যেমন ধরুন যুদ্ধ না হোক সেরকমের বিখ্যাত বই আছে আর্ট অফ ওয়ার, সানজু কি বলেছেন, দ্য সুপ্রিম আর্ট অফ ওয়ার ইজ টু সাবডিউ দ্য এনিমি উইদাউট ফাইটিং। আপনি যুদ্ধ না করে প্রতিপক্ষকে আপনি পরাস্ত করতে তো পারেন, সে অপশন তো আছে ইন্টারন্যাশনাল রিলেশনসে, আপনার পলিটিক্যাল সায়েন্সের সাথে তো অপশন রয়েছে, কিন্তু সেটা তো কেউ করছে না। বরং তারা যেটা বেছে নিয়েছে সেটা হচ্ছে ওয়ার অ্যান্ড পিসে। আপনার লিও তলস্তায় বলছে কিং আর দ্য স্লেভ অফ হিস্ট্রি, অর্থাৎ এই দুই সরকার প্রধান এখন যারা রয়েছেন, এবং যদি কোনো কারণে এই যুদ্ধ সংঘটিত হয়, আপনার কি ধারণা যে তারা পৃথিবীর ইতিহাসে বা মানব গাথা যেটা ভবিষ্যতে ইতিহাস যেটা নির্মাণ হবে সেখানে তারা হিরো হবেন? তারা তো নিশ্চয়ই স্লেভের জায়গায় পৌঁছবেন, কারণ মানুষ হত্যা করে, মানুষ খুন করে, এবং কখনো হিরো হওয়ার সুযোগ আপনি কনফ্লিক্ট তৈরি করে আপনি তো কখনোই পিস এনশিওর করতে পারবেন না, এবং আপনি কখনোই একটা সিভিলাইজেশনকে আপনি এই ধরনের যুদ্ধ বিগ্রহের দিকে ঠেলে দিতে পারেন না। এই সময়ে এসে এটা তো কোনো কথা হতে পারে। আমরাও চাই না যে ওইরকম হিরো হওয়া, আমরাও সেই আশা করি না যে সে ওইভাবে হিরো হোক। পিস, কনফ্লিক্ট ওগুলো এড়িয়ে গিয়ে শান্তির মাধ্যমে কিভাবে আন্তর্জাতিক আইন মেনে যুদ্ধ থামানো যায় সেই আশাই তো আমরা করতে চাই। বিরতির পরে এসে বাকি আলোচনা করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত এখন প্রকাশ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম যুদ্ধ নয় শান্তি। আমি একটু যেতে চাই আমসামিন আপনার কাছে, সেটি হচ্ছে যে যুদ্ধ তো কোনো দেশ বা কোনো রাষ্ট্র হারে না, তাহলে হারে কারা? হারে তো জনগণ। এ বিষয়ে আপনি বলবেন, কারণ আপনি একজন আমাদের গর্বিত সৈনিক। সেই জায়গাটা একটু বলবেন যে যেটা হলো আর কি, কাশ্মীরে যে হামলাটা হলো, 26 জন মানুষ মারা গেল, কারা মারলো, কীভাবে মারলো, সেটা কিন্তু ধরাছোঁয়ার বাইরে এখন।
প্রকৃত অপরাধীরা হয়তো দূরে কোথাও গিয়ে মুচকি মুচকি হাসছে আর এদিকে বড় যুদ্ধের দামামা বাজছে, তাহলে সেটা কি হলো? আর একটু বলবেন যে জনগণ তো হেরে যায় শেষ পর্যন্ত। আপনি ঠিকই বলেছেন, এইগুলোর সাথে আমি একমত। আমি আগেও বলেছি, যদিও আমি যুদ্ধবিদ্যায় শিক্ষিত, প্রশিক্ষিত এবং যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি। প্রফেসর যেটা বললেন 1965 সালের কাশ্মীর যুদ্ধের কিন্তু আমি একজন অংশগ্রহণকারী। সেখানে আমরা দেখেছি, সবাই আমরা জানি 65 যুদ্ধে পাকিস্তানও জেতেনি, ভারতও জেতেনি, কিন্তু দুটা দেশই অনেকখানি পিছিয়ে গেছে। মারাত্মক ট্যাঙ্ক যুদ্ধ হারলো কি সেই জনগণই? হ্যাঁ, জনগণই হারে। আচ্ছা, সেই জায়গাটা এবং আসলো। এখনকার যুদ্ধ তো আরও মারাত্মক। আচ্ছা, এখন তো সৈনিককে দেখা সাক্ষাৎ সামনাসামনি হয় না। এখন তো স্মল আর্ম দিয়ে যুদ্ধ হয় না, যা হচ্ছে সীমান্ত, এটা সীমান্ত যুদ্ধ, খণ্ডযুদ্ধ বলা হয়। কিন্তু যদি কোনো বড় আকারে যুদ্ধ হয়, অল আউট ওয়ার হয়, কনভেনশনাল ওয়ার হয়, নিউক্লিয়ার ওয়ার হয়, তাহলে তো প্রত্যেকটি সাধারণ মানুষ সাফার করবে। এই জন্য আমি বলি যে যুদ্ধ কোনো সমস্যার স্থায়ী সমাধান নয়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একই সাথে এটাও আমি বিশ্বাস করি, একটা জাতিকে তার স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে হলে অবশ্যই যুদ্ধের প্রস্তুতি তার থাকতে হবে, 16 আনা প্রস্তুতি থাকতে হবে। এটাকে বলে ডেটারেন্স পাওয়ার, অর্থাৎ আমি এমনভাবে সামরিক শক্তি নিয়ে প্রস্তুত থাকব যেন আমার প্রতিপক্ষ কখনো না ভাবে যে তারা সহজে আমাকে আক্রমণ করে আমাকে দখল করে নিতে পারে। এই দুই পক্ষে যখন এটা থাকে, তখন কিন্তু যুদ্ধের মাত্রাটা অনেক কমে যায়। এবার ভারত পাকিস্তান, যেটা আমরা আগেও সবাই জানি, আমরা পারমাণবিক শক্তি, এটাই ডেটারেন্স পাওয়ার, সবচাইতে শক্তিশালী ডেটারেন্স পাওয়ার। যুদ্ধ হবে না, পারমাণবিক যুদ্ধ হওয়া মানে পাগলামি। একটা সমালোচনা স্যার, যে এই যে মানে যুদ্ধের যে দামামা আমরা শুনছি, এটা কি দুই রাষ্ট্র তাদের শক্তিমত্তা জানান দেওয়ার জন্য কি এমনটা করছে? এটা একটা সমালোচনা যে আসলে যুদ্ধ কিছু না, একটু তাদের শক্তি দেখাতে চাচ্ছে তারা। যেহেতু আমার একটা রাজনৈতিক ফোকাসও আছে, আমি বলবো এটা রাজনৈতিক বিষয়। আচ্ছা, রাজনৈতিক মানে হলো, একদিকে প্রাইম মিনিস্টার মোদি, বিজেপি, তাদের আগামী নির্বাচন জিততে হবে। আচ্ছা, আর একদিকে পাকিস্তানে সামরিক বাহিনী দীর্ঘদিন শাসন করে আসছে, অর্থনৈতিক অবস্থা খুব ভালো নয়, খুবই খারাপ সেখানে অবস্থা। দুই দেশেরই নিজস্ব কনস্টিটুয়েন্সিগুলোকে তারা যেভাবে ন্যারেটিভ দিয়ে তৈরি করে নিয়ে আসছে, অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি পাকিস্তান, জি, এইটাকে রক্ষা করে আগামী নির্বাচনে তাদের যাতে কনস্টিটুয়েন্সিগুলো, ভোটারগুলো ঠিক থাকে, এই জন্য তাদের দেখাতে হয় যে আমি অবশ্যই পাকিস্তানকে ধ্বংস করে দেবো। পাকিস্তানকেও বলতে হবে আমি ভারতকে ধ্বংস করে দেবো, দখল করে ফেলবো 7 দিনের যুদ্ধে। এটা দেখেছি আমরা। এই যে ন্যারেটিভগুলো রাজনীতিতে চলে, এরই অংশ হিসাবে যখন এই কথা বলা উচিত, আপনি বললেন যে 26 জনকে হত্যা করা হয়েছে, এই প্রসঙ্গ নিয়ে আমি পরের প্রসঙ্গে আসবো। এটা অবশ্যই দুঃখজনক। এই ধরনের নিরীহ জনগণকে, সে যে ধর্মেরই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, এইটা অবশ্যই অমানবিক এবং মোটেই এটা আমাদের সমর্থন করা উচিত নয়। কিন্তু আপনি প্রশ্নটা ভালোভাবে তুলেছেন, তদন্ত না করেই কিভাবে যুদ্ধভাবে চলে আসছে, এই রাজনীতির কারণে। অথচ এখানে তদন্তের দিকে যাওয়া উচিত। এখানে আমি যতটুকু বুঝেছি, পাল্টাপাল্টি তো তাদের অভিযোগ আছেই। এখানে ভারতীয় গোয়েন্দা বাহিনীর বিশাল একটা ব্যর্থতা আছে। পুরো ঘটনা ভারতে নিয়ন্ত্রিত, ভারত দখলকৃত কাশ্মীরের ভিতরে হয়েছে, সেই জায়গাটা নিয়ে কিছুই টের পেল না, এতগুলো লোককে মারা গেল। সুতরাং এইটা নিয়ে কিন্তু মারাত্মকভাবে আমরা বলবো যে ভারতের দুর্বলতা, অথবা অনেকে বলে ভারত এটা সৃষ্টি করছে, আচ্ছা, পাকিস্তান এটা বলছে। এখন সেইটা একটা দিকে থাকা উচিত এবং এই ধরনের হওয়া উচিত না।
আর ওইদিকে পাকিস্তান বলছে ভারতও তো বালুচিস্তানে আমাদেরকে আক্রমণ করে মেরে ফেলছে। স্যার সময় থাকলে আসবো আপনার কাছে, আমি একটু যেতে চাই অধ্যাপক ফজলুল হালিম আপনার কাছে। সেটি হচ্ছে যে আগেই বলেছি যে যুদ্ধ বাঁধলেই মানে সেটা তো এক বড় রকমের সমস্যা তৈরি হতেই পারে। আমরা দক্ষিণ এশিয়া, পুরো এশিয়া নিয়ে কথা বললাম। এখন যুদ্ধ বাঁধলে বাংলাদেশের সাথে সম্পর্কটা, বাংলাদেশের প্রভাবটা কি হতে পারে? কারণ ভারতের সাথে বাংলাদেশের আমদানি রফতানির যে লেনদেন রয়েছে, পাকিস্তানের সাথে আমাদের আমদানি রফতানি রয়েছে, সেই জায়গাটা কি প্রভাব পড়তে পারে? একদম ছোট করে একটু বলেন। আচ্ছা, ছোট করে আমি বলবো, তার আগে একটু বলে নেই। সেটা হচ্ছে গিয়ে আপনার যুদ্ধ যখন অনিবার্য হয়ে পড়ে তখন যুদ্ধটা হচ্ছে স্বপ্নের মতোই খেয়ালি। এটা হচ্ছে চে গুয়েভারার কথা। তো এদের কাছে এখন যুদ্ধটা হচ্ছে রাজনৈতিক একটা উইপান, হ্যাঁ, পলিটিক্যাল উইপান হিসেবে তারা এটা ইউজ করতেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে যুদ্ধ, ধরুন এটা একটা ফুল স্কেল যুদ্ধ হলো, কনভেনশনাল ওয়ার হলো, তারপরেও তো বসতে হবে, আপনার দুটো রাষ্ট্রকে বসতে হবে না? কিংবা সারা পৃথিবীতে যারা সুপার পাওয়ার রয়েছেন তারা তো এটা নেগোশিয়েট করবেন, বা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন যেগুলো রয়েছে, ধরুন সেই ইউনাইটেড নেশনসই হোক, বসতে তো হবে। কাজে এর তো আলটিমেটলি কোনো রেজাল্ট নেই। এবারে আসি আপনার প্রসঙ্গে যে বাংলাদেশের আসলে কি এর ইম্প্যাক্ট পড়তে পারে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ, আমরা আশা করব যে, বা সবাই আশা করবেন যে কূটনৈতিকভাবে আমাদের একটা নিরপেক্ষ জায়গা থাকা উচিত। এটা হচ্ছে প্রথম কথা। পাশাপাশি হচ্ছে গিয়ে আপনি যেগুলো মোকাবেলা করবেন, যদি এরকমের ফুল স্কেল ওয়ার হয়, আপনি কিন্তু একটা শরণার্থী সংকটের মধ্যে পড়বেন, আপনার তার উপর একটা অর্থনৈতিক প্রভাব পড়বে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আপনি বাংলাদেশের অভ্যন্তরীণ যে বাণিজ্য এবং বাণিজ্য চুক্তি, পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার সীমান্তে যে মনিটরিংটা হয় আমাদের, পাশাপাশি মিলিটেন্সি, এগুলো কিন্তু আপনার জটিল পরিস্থিতি ধারণ করতে পারে। অর্থাৎ আপনার বর্ডারে কিন্তু আপনার অরক্ষিত হয়ে পড়বে, আপনার ট্রেড যেটা ছিল সেটা হচ্ছে শাটডাউন হয়ে যাবে। পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার সিকিউরিটি যে অ্যাক্ট রয়েছে সেটা কিন্তু পোস্টপন্ড হয়ে যাবে কার্যত, আপনার পেপারসে থাকলে তো হবে না। এবার ফাইনালি যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তাহলে আমার কাছে যেটা মনে হয় যে পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা যে কাঠামো রয়েছে, যে বলয় রয়েছে, তার উপরে পূর্ণমাত্রায় ঝুঁকি রয়েছে। এবং সেক্ষেত্রে আমি কিন্তু একটা ফুল স্কেল ওয়ারের কথা বলছি, যে যদি সেরকমের যুদ্ধ হয়, যদিও আমি সেটা আশা করি না, এবং সেটা হোক, সেটা আমি কেন, আমার ধারণা যে অবশ্য ইন্ডিয়ার জনগণ কিংবা পাকিস্তানেরও ক্রেজি পিপল যারা রয়েছেন তারা চাইতে পারেন, কিন্তু আমরা এটা সমর্থন করি না। এবং আমার ধারণা যে তখন একটা যদি ফুল স্কেল হয়, তাহলে বাংলাদেশের ভূরাজনৈতিক যেমন একটা গুরুত্ব রয়েছে, পাশাপাশি ওই সিচুয়েশনে আপনার জিওপলিটিক্যালি বাংলাদেশ একটা লোনলিনেস সিচুয়েশনও পড়তে পারে। কারণ আমাদের বেশ কিছু ইস্যু রয়েছে, অর্থাৎ আপনার বিশাল বর্ডার লাইন রয়েছে আমার ইন্ডিয়ার সাথে, পাশাপাশি রয়েছে আমার মিয়ানমারের সাথে, এবং মিয়ানমারে কিন্তু একটা ক্রাইসিস অলরেডি চলছে, অর্থাৎ রাখাইন স্টেট। কাজেই আপনি কিন্তু সব দিক থেকে, এবং যেহেতু বে অফ বেঙ্গল হচ্ছে ভারতের নিয়ন্ত্রণে চলে যাবে, তখন খুব স্বাভাবিকই তাতে আপনার সমুদ্র সীমা আপনি যতই হোক না কেন, কিন্তু আপনার সেই সীমার পরে ভারতের সীমা, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কাজেই কার্যত আপনি কিন্তু চারদিক থেকে আপনি অরক্ষিত হয়ে পড়বেন। এ কারণে আমি বলি, আপনি যতটা একটা ফেভার নিচ্ছেন জিওপলিটিক্যালি, আমরা এক ধরনের প্লেজার নেই যে আমরা খুব ভালো একটা জিওপলিটিক্যাল অবস্থান রয়েছে বাংলাদেশের, যেটা খুবই গুরুত্বপূর্ণ সাউথ এশিয়ার জন্য। পাশাপাশি আপনি অসম্ভব রকম আপনি রিস্কের মধ্যে রয়েছেন, আপনি একটা লোনলিনেসের মধ্যে রয়েছেন, কারণ এই মুহূর্তে মিয়ানমার আপনার সাথে নেই, আপনার সাথে ইন্ডিয়া নেই, আপনার সাথে পাকিস্তান আছে, কিন্তু পাকিস্তানের দিকে আপনি ঝুঁকে পড়েছেন, কিন্তু তারা এখন যুদ্ধের দিকে ঝুঁকে পড়েছে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ফজলুল হালিম রানা এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আমসা আমিন, দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি অনেক নতুন তথ্য দেওয়ার জন্য। দর্শক, আমরা একদম শেষ পর্যায়ে এসে গিয়েছি। শুধু যাবার আগে বলতে চাই যে পেহেলগাম কাণ্ডে একে অপরকে দায়ী করার রাজনীতি ইঙ্গিত করে বড় কোনো সংঘাতে জড়ানোর ঝুঁকি নেবে না ভারত ও পাকিস্তান। বিশ্লেষকরা বলছেন যে 6 দশকেরও বেশি সময় ধরে নিয়মিত দ্বন্দ্বে জড়ানোর অভিজ্ঞতা থাকায় রক্তপাত ছাড়াই এ ধরনের পরিস্থিতি সামলানোর সক্ষমতা কিন্তু দুদেশেরই রয়েছে। তবে দোষারোপের রাজনীতির চক্করে পর্যটক হত্যার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে, এমন আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।